মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। সুদীপ্ত খুব সুন্দরভাবে সেটেল করে গেল। ইরাকে অনেকদিন ধরেই বিয়ের জন্য বলছিল বাড়িতে। সুদীপ্তরও তাই ইচ্ছে। ইরার আর আপত্তির জায়গা ছিল না। ইরা নিজেও একটা স্টার্ট আপ প্ল্যানে কাজ করতে শুরু করেছে। জীবনের এই স্থিতিশীল অবস্থাতে বিয়ের মতো একটা কুরুক্ষেত্র অনায়াসে ঘটানো যায়। একদিন সুদীপ্ত ইরাদের বাড়িতে এলো। ইরা সৌমিত্রবাবুকে বলেছিল সুদীপ্তর কথা। সৌমিত্রবাবুই বলেছিল, একদিন বাড়িতে আসতে বল, কথাবার্তা বলি, তার আগে তুই বল, তোর কোনো দ্বিধা নেই তো? ঘাড় নেড়ে না বলেছিল ইরা। ভেবে দেখল সত্যি ওর কোনো দ্বিধা নেই। একদিন সন্ধে নাগাদ ইরার বাড়িতে সুদীপ্ত এলো। চাপের কিছুই ছিল না, তবু সুদীপ্তর মনে হচ্ছিল ও যেন ইন্টারভিউ দিতে যাচ্ছে। যতই হোক মেয়ের বাবা, তার সঙ্গে কথা বলা যথেষ্ট কঠিন একটা ব্যাপার। তাও তো এমনি কথা নয়, একেবারে প্রেমের কথা, বিয়ের প্রস্তাব। সৌমিত্রবাবুকে দেখেই টুক করে একটা প্রণাম সেরে নিল সুদীপ্ত। সৌমিত্রবাবু হাত তুলে বলল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, বসো বসো, বেঁচে থাকো, বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? সুদীপ্ত ভাবছিল বলে দেয়, আপনার এই ঘোরেল মেয়েকে যখন চিনে ফেললাম, বাড়ি চেনা আর কি এমন। কিন্তু প্রথম আলাপে এতটা চালিয়ে খেলা উচিত নয়। এসবের জন্য অনেক স্লগ ওভার পাবে। শান্ত ছেলের মতো বলল, না না, ওই গুগল ম্যাপ দেখে চলে এলাম। সুদীপ্তকে দেখে সৌমিত্রবাবু বুঝতে পারল ও কতটা নার্ভাস। পরিস্থিতি হালকা করার জন্য বলল, তোমরা যা গুগল ম্যাপ শুরু করেছো, মোড়ের মাথার পান বিড়ির দোকানগুলো যেন উঠে না যায়, কি বলো? বলেই হো হো করে হেসে উঠল সৌমিত্রবাবু। সুদীপ্ত মনে মনে বলল, খুবই বাজে সেন্স অফ হিউমার। কিন্তু বাইরে সে কথা প্রকাশ করতে পারল না। সৌমিত্রবাবুর হাসিতে নিজেও যোগ দিল সুদীপ্ত। ইরা পাশেই দাঁড়িয়েছিল। হবু শ্বশুর আর হবু জামাইয়ের ফুর্তি দেখে কি বলবে ভেবে পাচ্ছিল না। আস্তে আস্তে বিয়ের প্রসঙ্গে আসেন সৌমিত্রবাবু। সুদীপ্তকে সরাসরি জিজ্ঞেস করে, আমার মেয়েকে তাহলে বিয়ে করছো কবে? এমন সরাসরি প্রশ্নে ঘাবড়ে যায় সুদীপ্ত। প্রথমে খানিকক্ষণ তোতলায়, হ্যাঁ মানে না মানে করতে থাকে। তারপর গলা ছেড়ে অনেক সাহস নিয়ে মিনমিন করে বলে, এই আপনি যবে বলবেন। সৌমিত্রবাবু সোফায় হেলান দিয়ে বলে ওঠে, আহা, আমি যবে বলবো আবার কি, তুমি বলবে। কতটা গুছিয়েছ, কতটা বাকি, সামলাতে কত সময় লাগবে, তোমাদের জীবন তোমরাই সিদ্ধান্ত নেবে। আমরা বড়জোর ভুল হলে শুধরে দিতে পারি। সুদীপ্ত আশ্বাস পেয়ে আস্তে আস্তে বলে, সামনের শীতে। সৌমিত্রবাবু ঝেড়ে মেরে ওঠে, টেবিলে রাখা চায়ে চুমুক দিয়ে বলে, বেশ তো, হাতে অনেকটা সময় আছে, আস্তে আস্তে সব ব্যবস্থা করে নেওয়া যাবে, দিনও ঠিক হয়ে যাবে। সুদীপ্ত কিছু জল খাবার করে সেদিনের মতো ফিরে যায়। গুনগুন দেবী অনেক করে রাতের খাবার সেরে যেতে বলেছিল। সুদীপ্তর ইচ্ছেও করছিল, কিন্তু প্রথমবার শ্বশুর বাড়ি এসে এমন চব্যচস্য খেতে কেমন একটা লাগলো। তাই বাড়ি ফিরে গেল। ইরাই এগিয়ে দিল মোড় পর্যন্ত। যাওয়ার সময় ইরাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোর বাবা এত খাঁজা জোকস বলে কেন? ইরা বেশ গম্ভীরভাবেই বলল, নালিশ করলে কিন্তু বিয়ে ভেস্তে যাবে, সেই বুঝে নিন্দে কর। হাসতে হাসতে স্টেশনের পথ ধরল সুদীপ্ত। প্রায় 1 বছর ধরে তৈরি হলো দুজনে বিয়ের জন্য। প্রিন্সেপ ঘাটের নৌকায় ভিক্টোরিয়ার সামনে ময়দানের সন্ধে প্রি ওয়েডিং ফটোশ্যুট হলো। 3-4 বার মেনু বদলালো। সুদীপ্তর ইচ্ছে ছিল কচুরি জাতীয় কিছুতে কাজ সারবার। ইরা চোখ রাঙিয়ে বলল, কচুরি খাবে লোকে? হ্যাঁ, কুলচা কর, মশলা কুলচা, সঙ্গে ওই কিমা চানা, ব্যাস। মটন কষা প্ল্যানে ছিল সুদীপ্তর, তাতেও কাঁটছাট চলল। ইরা বলল, মটন কষার মাংস এলোমেলো হলে ভালো লাগবে না, মাটন বিরিয়ানি কর, ওই মাংসগুলো খেলে পুরো অর্গাজম হয়। সুদীপ্ত মুখ বেঁকিয়ে বলল, ঠিক আছে, তাহলে তুই এই বিরিয়ানির মটন দিয়েই অর্গাজম সেরে নিস, আমার আর কি দরকার। ইরা কান ধরে টেনে এনে চকাশ করে একটা চুমু খেয়ে বলল, রাগ করছিস কেন? রাগ করিস না। রাগ করেও নি সুদীপ্ত, পাতি মজা করছিল। এই মজার সূত্র ধরে এমন একটা চুমু জুটে যাবে সেটা এক্সপেক্ট করেনি। সমস্ত কাজই আস্তে আস্তে গুছিয়ে ফেলল দুটো ফ্যামিলি। অবশ্য
সুদীপ্তর ওপরে ফ্যামিলির প্রভাব বিশেষ নেই। দেশের বাড়ি হরিপালে, ওখান থেকেই বিয়ে হবে, কিন্তু ওইটুকুই। তারপর কলকাতা চলে আসবে সুদীপ্ত। এতদিনে অতনুও চলে এসেছে কলকাতায়। ইরা একদিন ফোন করে বলল, দেখা কর আজ। অতনু ইরার গলা শুনে জিজ্ঞেস করল, সুখবর নাকি? ইরা উত্তর দিল না। প্রসঙ্গ ঘুরিয়ে বলল, পেরিস্থানে আয় নাকি? ঠিক আছে, ওই 7টা নাগাদ ঢুকবো, বলে ফোন নামিয়ে রাখলো অতনু। অফিসেই ছিল, বাইরেটা বেরিয়ে একটা সিগারেট ধরালো। কোথাও কিছু নেই। হঠাৎ দু চোখ বেয়ে নদীর মতো এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, তারপর মিলিয়েও গেল। সিগারেট টেনে এসে কাজে মন দিল অতনু। ঠিক সন্ধে 7টা নাগাদ পৌঁছলো ঘাটে। আগে এসে বসেছিল ইরা। অতনু সিঁড়ি ভেঙে এসে বসলো ইরার পাশে। ওপারের আলোর দিকে তাকিয়ে বলল, বল কি বলবি? ইরা বেশ হেসে হেসেই বলল, আমার বিয়ে ডিসেম্বরে। ঠান্ডা জলো হাওয়া এসে সপাটে লাগছে গায়ে। শীত করছে ভীষণ অতনুর। ও যেন কাঁপছে। পকেট থেকে বার করে একটা সিগারেট ধরালো। ইরার দিকে দিতে গিয়েও ফিরিয়ে নিল। ধোঁয়া ছেড়ে বলল, আরে বাস, সে তো দারুণ খবর। আমার 4 দিন নেমন্তন্ন তো। ইরা মুখের হাসি টিকিয়ে রেখে বলল, সে চাইলে তুই 1 সপ্তাহ থাকতে পারিস, কাকিমাকে নিয়ে আসিস। বিশেষ আর কিছু কথা হলো না ওদিন। বিয়ের দিন মাকে নিয়ে পৌঁছে গেল অতনু। গুনগুন দেবীর সামনে এসে মায়ের সঙ্গে আলাপ করিয়ে দিল। মাকেই বলেছিল ইরার জন্য কিছু একটা কিনতে। মা কি কিনেছে জানেও না অতনু। ইরার হাতে ধরিয়ে দিল সেটা। ফটোগ্রাফার দাঁড়াতে বলল। ছবি উঠল দুজনের। ইরাকে বিয়ের সাজে রাজরানী মনে হচ্ছিল। ইরার কানের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, হেভি লাগছে তো আজ। দেখিস সুদীপ্ত আবার হোঁচট না খায়। মেকআপ বাঁচিয়ে অল্প হাসল ইরা। সৌজন্য রেখে বলল, ভালো করে খেয়ে যাস, লজ্জা পাস না। অতনু ঘাড় নেড়ে চলে গেল। আজকে অতনু নাও আসতে পারত। না আসলেই বরং এই অভিমান থেকে যেত। কিন্তু কিসের অভিমান তাই তো ভালো করে জানে না অতনু। ও শুধু জানে এ উৎসবে মুখ্য ভূমিকায় থাকার কথা ছিল ওর। কোনের সব থেকে পুরনো আর কাছের বন্ধু। আর আজকে একজন পার্শ্ব চরিত্রও নয়, কোনো সংলাপ নেই, যেন নিতান্তই ভিড় হয়ে এসেছে। মায়ের সঙ্গে খেতে বসলো অতনু। কুলচা, কিমাচানা, মাটন বিরিয়ানি, রসমাধুরী ভীষণ নির্বিকার ভাবে খেয়ে যাচ্ছিল। দূরে শাঁখ বাজছে, মন্ত্র উচ্চারণ শোনা যাচ্ছে। ভিড়ের গতি দেখে বোঝা যাচ্ছে ছাদনাতলায় ইরা আর সুদীপ্ত। আর কিছুক্ষণ পরেই সিঁদুরদান। নলির হাড় পেয়ে প্লেটে ঠুকলো অতনু। মুখ দিয়ে শুরুত করে টেনে নিল যতটুকু পাওয়া যায় জুস। আহা, এটা খেতে কি যে ভালো লাগে ওর। খেয়ে দিয়ে যখন উঠল বিয়ে শেষ। সিঁদুর মাথায় অচেনা লাগছে ইরাকে। ভীষণ ব্যস্ত, সবার সাথে কথা বলতে হচ্ছে। ভিড় ঠেলে এগিয়ে এলো অতনু। কি বলবে বুঝে না পেয়ে জিজ্ঞেস করল, হানিমুনে কোথায় যাচ্ছিস? সমুদ্র? অতনুর গলা পেয়ে চোখ তুলে ওদিকে তাকালো ইরা। একগাল হাসি নিয়ে বলল, পাহাড় যাচ্ছি, নৈনিতাল, কুলু, মানালি। অতনুও হাসল। ভীষণ ভালো থাকতে বলে পিছিয়ে এলো, মিশে গেল ভিড়ে। রাসবাড়ির মোড় অবধি মায়ের সঙ্গে গেল অতনু। তারপর বলল, তুমি একটু এগো, আমি আসছি। একটা কিং সাইজ সিগারেট কিনল। টানতে টানতে এগোচ্ছিল বাড়ির দিকে। পা যেন টলছিল ওর। কিছুই ছিল না কাছে, তবু যেন কত কিছু হারিয়ে গেল আজ। আকাশ পাতাল কত কিছু ভাবছিল, ভুল অবধি খোঁজার চেষ্টা করছিল, কিন্তু চেনা রাস্তার কোনো গাফিলতি চোখে পড়ল না। কোনো ভুলচুক খুঁজে পেল না অতনু। হাঁটতে হাঁটতে নিজের রোজকার জীবনে ঢুকে পড়ল আবার। অঞ্জলি দেবীকে আর একবারই বিয়ের কথা বলতে হয়েছিল। তারপর একদিন অফিস থেকে ফেরার পর শুধু জিজ্ঞেস করেছিল, আর কত গুছিয়ে নিবি বাবা? অতনু একগাল হেসে বলল, মেয়ে খোঁজো। খুব বেশি খুঁজতে হয়নি। কয়েকটা বাড়িতে গিয়ে জল মিষ্টি খেয়ে আসার পরই সোদপুরে একটা মেয়েকে পছন্দ হয় অতনুর। মেয়েটার নাম শ্রেয়া। শান্ত, 87 মেয়ে। আলাদা করে কথা বলার জন্য পাঠানো হয় ওদের। অতনু দৃপ্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার এ বিয়েতে সত্যি সায় আছে তো? আপনার আপত্তি থাকলে বলতে পারেন। শ্রেয়া নিচু গলায় বলল,
না না, আপত্তি নেই। আরো অনেক কথা হলো। সে সমস্ত কথাবার্তা না হলেও চলতো। অতনু জিজ্ঞেস করল, আপনার পাহাড় ভালো লাগে না সমুদ্র? শ্রেয়া উত্তর দিল, যাইনি কখনো পাহাড়ে কিংবা সমুদ্রে। হাসলো অতনু, বলল, পাহাড়ে আমিও যাইনি, বিয়ের পর একসাথে যাব কেমন? চোখগুলো চকচক করে উঠল শ্রেয়ার। অতনু আরো বলল, সিগারেটের নেশা আছে আমার, আপনি খান? ঘাড় নাড়ল শ্রেয়া, খায় না। টুকটাক গল্প চলল অনেকক্ষণ। একে অন্যের ফোন নাম্বার অব্দি নিয়ে নিল। অতনুর অনেক কিছু যেন নতুন করে শুরু হলো। নতুন করে শুরু করতে বোধহয় সবাই ভালোবাসে। একটা গোটা জীবন শেষ হয়ে যাওয়ার পরেও ইচ্ছে হয় যদি শুরু থেকে শুরু করা যায়, কিন্তু সব ক্ষেত্রে হয়ে ওঠে না। অতনু ভাগ্যবান, জীবন ওকে নতুন করে মেরামতের সুযোগ দিয়েছে, কিন্তু ঠিক কোথায় ক্ষত তা নিজেই জানে না ও। অতনু ফোনে কথা বলে, একদিন দেখাও করে শ্রেয়ার সঙ্গে, ব্যারাকপুরের কাছে গান্ধীঘাটে। শ্রেয়ার গল্পগুলো শুনছিল। অনেক শখ আর স্বপ্ন পুষে বড় হয়েছে ও। বাবা মা সাধ্যের জন্য অনেক কিছু মেটাতে পারিনি, বলেছে পরে নিজে মিটিয়ে নিস। শ্রেয়ার এইসব শখ আর স্বপ্নের একমাত্র ভরসার জায়গা অতনু। আর অতনু এসব মেটাবেও। আরো কি কি স্বপ্ন আছে জেনে নিচ্ছিল, বিয়ে নিয়ে কি পরিকল্পনা ইত্যাদি। প্রি ওয়েডিং এর কথাও বলল। শ্রেয়া তো শুনেই হাসছিল। এমন জায়গায় জায়গায় ছবি তুলতে অনেককে দেখেছে ও, কিন্তু ওর কাছে এমন একখানা সুযোগ আসবে ভাবেনিও। হ্যাঁ বা না বলা তো দূরের ব্যাপার। শ্রেয়ার বাড়ি থেকে অঞ্জলি দেবীকে পণের কথা জিজ্ঞেস করা হয়েছিল। অঞ্জলি দেবী অতনুকে জিজ্ঞেস করেছিল, কি বলবে? আপনাদের মেয়ে আপনারা যেমন খুশি সাজিয়ে দেবেন, বলতো অঞ্জলি দেবী। অতনু তাও বারণ করল। অতনু নিজে হবু শ্বশুরকে ফোন করে বলল, কাকু খারাপভাবে নেবেন না, তবে শ্রেয়া নিজস্ব গয়না বাদ দিয়ে অন্য কোনো আসবাব বা বিলাসবহুল জিনিস নিয়ে এ বাড়ি এলে আমার খারাপ লাগবে। এরপর তো আর কোনো কথাই চলে না। শ্রেয়ার বাবার মাথা থেকেও অনেকটা বোঝা নামল। ইরাকে সপরিবারে নেমন্তন্ন করল অতনু। ইরা, সুদীপ্ত, সৌমিত্রবাবু, গুনগুন দেবী। বিয়ের দিন আসেনি ইরা, আসবে না যে জানতো অতনু। হাজার ভিড়ে তবু মনে হয়েছিল দেখা পাবে। তোপর পড়েছে অতনু। নিজেকে নিজেরই কত ভালো লাগছে। আরো ভালো লাগছে শ্রেয়াকে। অপূর্ব সেজেছে, চুল বেঁধেছে কায়দা করে। আর এসবই শুধু অতনুর জন্য। আজকের দিনটা ওর কাছে সত্যি গুরুত্বপূর্ণ। এমন অনুভূতি এর আগে হয়নি কখনো। সবাই আসছে, কথা বলছে। সে কি এলাহি ব্যাপার। মানুষের জীবনে অনেক স্বাভাবিক ঘটনা বিশ্বাস হয় না। অতনু কাউকে পাশে বসিয়ে সিঁদুর পরাচ্ছে এ ভেবে নিজেরই হাসি পেল। হাসতে হাসতেই সিঁদুর পরালো অতনু। শুনেছিল নাকে সিঁদুর পরলে নাকি ভালো। কায়দা করে এমনভাবে পরালো যাতে নাকেও কিছুটা সিঁদুর পড়ে। আর চোখে অতনুর দিকে তাকিয়ে হাসল শ্রেয়া। বুক ইত্যাদি যেন উড়ে গেল অতনুর। রিসেপশনে অবশ্য এসেছিল ইরা, সুদীপ্তকে সঙ্গে নিয়েই। একসাথে 4 জন ছবিও তুলল। শ্রেয়া ইরার অস্তিত্ব সম্বন্ধেই জানে না। অতনু আলাপ করিয়ে দিয়ে বলল, ভীষণ ভালো বন্ধু। শ্রেয়াকে জড়িয়ে ধরল ইরা। মুখে হাসি রেখে বলল, ভালো করে সংসার করো। তোমার বরের মাথায় একটু ছিট আছে, সামলে রেখো। শ্রেয়া তাকিয়ে থাকলো খানিকক্ষণ। এতদিন যেন ইরাই সামলে রেখেছিল সব। হাসি মুখে কেটে গেল সেদিনের সন্ধেটাও। রাতে অবশ্য ইরার কথা জিজ্ঞেস করেছিল শ্রেয়া। অতনু অনেক ছোট করে বলল ওদের গল্প। শ্রেয়া কি বুঝলো ওই জানে না। মেয়েরা যেমন বিপদের গন্ধ পায়, বিপদ কেটে যাওয়ারও গন্ধ আসে তাদের নাকে। শ্রেয়াও জানে এ বিপদ কেটে গেছে। অতনু বলল, আজ রাতটা কি গল্প করেই কাটাবে? হাসল শ্রেয়া। এ হাসি লজ্জার চেয়েও বেশি অন্য কিছুর। এ হাসি সম্মতির। এরপর আমরা অনেকটা এগিয়ে যাব। এই ধরুন 1.5 বছর মতো। বেলুর শ্রমজীবী হাসপাতালের পাশে যে মাঠটা আছে, ওখানে এসে দাঁড়ালো অতনু। সিগারেট টানছিল আর ঘোরাফেরা করছিল। বিকেলবেলায় ক্রিকেট খেলছে সবাই। অতনু অন্য সময় হলে খেলাই দেখত, কিন্তু আজ চিন্তায় রয়েছে।
শ্রেয়ার আজ সিজার হওয়ার কথা। এসব সময়ে ধারে কাছে থাকলে চিন্তা আরো বাড়বে, তাই বাইরে বেরিয়ে সিগারেট ওড়াচ্ছিল। মাঠের পাশে অনেকগুলো গাছ, হাওয়া দিচ্ছে প্রচন্ড। চুল দাড়ি কাটা হয়নি দৌড়ঝাঁপে, হাওয়ায় চুল এসে পড়ছে চোখের সামনে। ভীষণ অচেনা একটা অনুভূতি বারবার এসে ছুঁয়ে ফেলছে ওকে। হঠাৎ একটা বল উড়ে এসে কানের পাশে লাগলো অতনুর। ভীষণ জোরেই লেগেছে। ছেলেপুলেরা তো ভয় পেয়ে গেছিল। বল ফেরত পাওয়ার আর কোনো চান্সই নেই। তাদের মধ্যে একজন এসে দাঁড়ালো সামনে, আমতা আমতা করে বলল, কাকু সরি, বলটা দেবেন? অতনু হাতে ধরে রেখেছিল বলটাকে। ছেলেটার দিকে তাকিয়ে হাসলো। হে যেন নিজেই। যতই লাগুক কিছু বলতে পারল না ছেলেটাকে, শুধু জিজ্ঞেস করলো, আমায় খেলতে নিবি? অতনুকে নিয়ে নতুন করে টিম করলো ওরা। অতনু বলল, আমি স্লিপে ফিল্ডিং করব। 8 ওভারের খেলা হচ্ছে। অন্য দল 63 মতো করলো। অতনু একটা ক্যাচ নিয়েছে স্লিপে। পুরো 8 ওভার জুড়ে হাঁটু ভাঁজ করে দাঁড়িয়েছিল। ইনিংস শেষে একজন এসে বলল, কাকু তুমি ব্যাটে নামো। অতনু বলল, এখন নয়, আমি ফার্স্ট ডাউন নামবো। 14 রানের মাথায় একটা উইকেট পড়ল। ক্লিন বোল্ড হয়ে গেল একজন ওপেনার। অতনু নামলো। ওভারের তুলনায় রান একটু বেশি বাকি ছিল। অতনুর নামার পর রান উঠছিল, কিন্তু উল্টো দিক থেকে উইকেটও পড়ছিল। হাতে তখন আর 13 বল। আউট হয়ে ফিরে গেল একজন। 13 বলে তখনও 23 করতে হবে, কিন্তু হাতে আর 2 উইকেট। ধরে খেলা ছেড়ে মারতে শুরু করলো অতনু। ফ্লিক করে পরের বলেই একটা 4 মারল। পরের ওভারে উল্টো দিকে যে ছিল, শর্ট রান নিয়ে অতনুকে স্ট্রাইক দিল। অতনু একখানা বল ডিফেন্স করলো। তার পরের বলে সুন্দর একটা কভার ড্রাইভ। 9 বলে 14 বাকি। হঠাৎ অতনুর মনে হলো এ ওভারেই ম্যাচ শেষ করে দেবে। অফে আর লংয়ে 6 আছে। পরের বলটা অফ থেকে কেটে ঢুকছিল উইকেটে। বলের কাছে এগিয়ে গিয়ে তুলে দিল অফেই, ছক্কা। রান বাকি আর 4। বল অনেক আছে। পরের বলটা 4 মারল লেগে। 7 বলে 6 দরকার। শর্ট রান নিলেই ম্যাচ হাতে চলে আসবে, কিন্তু কি মনে হলো পরের বলটাও স্টেপ আউট করে লংয়ে তুলতে গেল। লাইন মিস করে উইকেট ভেঙে গেল পেছনে। উইকেট পড়ার আওয়াজ শুনতে পেল অতনু। ও আউট। মাঠ ছেড়ে বেরিয়ে দেখলো 2টো মিসড কল হাসপাতাল থেকে। বাকি ম্যাচটা আর দেখেনি। দৌড়ালো হাসপাতালে। নার্স হেসে বলল, ছেলে হয়েছে আপনার। খানিকক্ষণ বাদে মা ও ছেলে দুজনকেই বেডে দেওয়া হবে। দুজনেই ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই। ডাক্তারের সঙ্গেও কথা হলো পরে। ভীষণ আনন্দ হচ্ছিল ওর। অঞ্জলি দেবী এখানে থাকলে আরো ভালো হতো, কিন্তু কয়েক মাস হলো ভীষণ অসুস্থ অতনুর মা। শ্রেয়ার বাবা মা সবাই আছে। বেডে দেওয়ার পর অতনুই ঢুকলো প্রথমে। ছেলেকে দেখে সে কি হাসি অতনুর। শ্রেয়ার জ্ঞান ফিরেছে। আধো আধো স্বরে জিজ্ঞেস করলো, কি করছিলে এতক্ষণ? বোকার মতো হেসে বলল, ক্রিকেট খেলছিলাম। শ্রেয়া অবাক হয়ে তাকিয়ে থাকলো অতনুর দিকে। তারপর জিজ্ঞেস করলো, কি হলো? হাসলো অতনু। শ্রেয়ার মাথায় হাত বুলিয়ে বলল, বাজে একটা আউট হয়ে গেলাম, আরো ধরে খেলতে হবে। হাসলো শ্রেয়া। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।